একটা অবসেশন আছে যে শুধু এনসিপি কে নিয়ে ভাবা, এনসিপি কে নিয়ে গসিপ তৈরি করা, এনসিপি কার সাথে গেল, এনসিপি জামাতের বি টিম, এনসিপি বিএনপির সাথে ভাগ বটাতে চলে যাচ্ছে। সবকিছুই একটা প্রমাণ যে আলটিমেটলি এনসিপি একটা তৃতীয় একটা ফোর্স হিসেবে বিপ্লব পরবর্তী আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে প্রাসঙ্গিকতা সেটারই একটা উদাহরণ। যে এনসিপি কখনোই ইনশাআল্লাহ নির্বাচন কেন্দ্রিক ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে অগ্রাধিকার দেবে না। এটা আমরা নিশ্চিত করেছি যে আলটিমেটলি আমরা শুধু তথাকথিত একটা ঐক্যের নামে একটা সনদে গিয়ে আমরা সাইন করে ফেলবো সেই জিনিসকে আমরা গুরুত্ব দেইনি। যদিও জুলাই সনদের মূল প্রপোনেন্ট কিন্তু আমরাই ছিলাম। যে আলটিমেটলি এত রক্ত এত ত্যাগ তিতিক্ষার পর আমরা আসলেই কাঠামোগত পরিবর্তনটা চাই। যে মূলত আমাদের গণতন্ত্রে একটা বিরাট সমস্যা হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। না, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মূল যে জায়গাটা একটা গণতন্ত্রে সেটা হচ্ছে প্রতিষ্ঠান। আমরা বলছি এই প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কার হতেই হবে এবার, না হয় আমরা এই ধরনের সমস্যা বারবার আমরা মেক শিওর করতে চাই যে আগামী নির্বাচন যেন তথাকথিত আরেকটা নির্বাচন এবং ক্ষমতার পালাবদলের একটা ইভেন্ট না হয়। এই জন্য আমরা এখনো জুলাই সনদের উপর চেয়ে আছি কিভাবে আদেশটা আসবে, আদেশ আসার পর গণভোটটা কখন হবে এবং আলটিমেটলি আগামী নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পালাবদলের নির্বাচন হতে পারবে না। গণভোট হওয়ার পর এই যে মানুষের যে আকাঙ্ক্ষা যেটা প্রতিভাত হয়েছে যে আমরা আসলেই কাঠামোগত সংস্কারটা চাই, যাতে এই রাষ্ট্রে যে নাগরিকরা আছেন গত 54 বছরে যে ঐক্যমতে বা যে সিস্টেমে আমরা পৌঁছাইতে পারিনি, যে শাসন ব্যবস্থা এখনো পর্যন্ত শুধু জনমানুষের সবকিছু লুটোপেটে খেতে চায় একটা পলিটিক্যাল সিস্টেমের মাধ্যমে রাজনীতি করে রাষ্ট্রে যাওয়া মানে হচ্ছে আপনার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলা, এক শ্রেণীর মানুষ শুধু ধনী হওয়া আর গরিব যারা আছে তারা শুধু আরো তলিয়ে যাওয়া। আমরা এই সিস্টেমটার পরিবর্তন চাই এবং পুরো আপামর জনগণ তাকিয়ে আছে যে এবার হয়তো ডেফিনেটলি পরিবর্তন আসবে। এবার যেন শুধু ওই 3 জোটের রূপরেখার মতো বা অন্যান্য ঘটনার মতো শুধু একটা সাধারণ একটা পরিণতি না হয়। সাউদ্দিন সাহেব বলেছেন যে আলটিমেটলি জনগণ ভোট পাহারা দেবে। আমার প্রশ্ন হতে পারে সাউদ্দিন সাহেবের প্রতি যে আসলে জনগণকে কে পাহারা দেবে? আপনি যদি বিএনপি একটা অর্গানাইজেশন হিসেবে আপনি দেখেন, আমরা জানি যে প্রায় 150-এর উপর শুধু আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে খুনাখুনি হয়েছে এই দলে। দ্বিতীয়, আপনি নির্বাচন কমিশনের কথা বলেন, নির্বাচন কমিশন কতটুকু অদক্ষ এবং কতটুকু অনিরপেক্ষ, আনফেয়ার, এটা আপনি দেখতে পাচ্ছেন গত আমাদের সাথে যে গত 2-3 মাস থেকে প্রতীক নিয়ে যে ডিবেটটা চলছে সেটাতেই। 1 নম্বর হচ্ছে একটা নির্বাচন কমিশন তারা কিভাবে দলগুলোকে নিবন্ধন দেওয়ার পর তাদেরকে প্রতীক বরাদ্দ করে সেটার কোনো নীতিমালা তাদের নেই। সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এত বড় একটা প্রতিষ্ঠান যেটার মাধ্যমে আসলে আমরা যে ইনিশিয়াল আলোচনা ছিলাম, যেটা আলটিমেটলি পুরো এই ক্ষমতা হস্তান্তরের যে শান্তিপূর্ণ যে প্রক্রিয়ার কথা আমরা বলতেছি, তার মূল দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের উপর বর্তায়। তো একটা নির্বাচন কমিশন যদি এতটুকু ইনকম্পিটেন্ট হয় যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের প্রক্রিয়াটা তারা তদারকি করতে পারে না, তাদের উপর আপনার কি আস্থা থাকতে পারে যে তারা আলটিমেটলি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা কন্ডাক্ট করতে পারে? তার উপর আপনার গত 15-17 বছরের যেভাবে কলুষিত করেছে নির্বাচন কমিশনকে, সেটা থেকে কতটুকু এটাকে সংস্কার করা হয়েছে, কতটুকু রিফর্ম করা হয়েছে, এটা অন্যতম বড় ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাহলে বা আমরা কি আসলেই একটা তথাকথিত নির্বাচনে যাব যখন আমরা জানি আমাদের কোনো প্রতিষ্ঠান প্রস্তুত না? মনে করেন আপনি আমলাতন্ত্র দেখেন, যেটা তুষার ভাইয়ের সাথে আমি এগ্রি করি, ওই যে অ্যাটিটিউড, ওই যে ধরনের ইন্টিগ্রিটির ইস্যু, আপনি যদি মনে করেন আমরা রাষ্ট্র আকারে, এটাও আমি বলি যেগুলো আমাকে খুবই সারপ্রাইজ করে, প্রত্যেকটা জেলায় গিয়ে আপনি দেখবেন ডিসি ভবন, এগুলো এখনো আমাদের ওই কলোনিয়াল স্ট্রাকচারের মতো আছে। তারা যখন ওইখানে যান তারা মনে করেন নাগরিক তাদেরকে স্যার বলবেন আর তারা নাগরিককে তারা শাসন করবেন। তারা যে আলটিমেটলি নাগরিকের ট্যাক্স দিয়ে তারা বেতন পান সেটা ওনারা ভুলে গেছেন। এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের অ্যাটিটিউড আপনি দেখবেন, যেমন মনে হয় আপনার ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা এরা হচ্ছে সব বাঙাল সাবজেক্ট বা ইন্ডিয়ান সাবজেক্ট, এদেরকে তারা এখনো পর্যন্ত শাসন করবেন। ওইটা ফাইনালি যেটা আমি বলতে চাই, আমাদের মূল সংগ্রামটাই তো এই জায়গায় যে আমরা যে চাচ্ছি এই পরিবর্তনটা প্রয়োজন, সেটা শুধু আমাদের জন্য না, সবার জন্য। আমরা যে এত বড় একটা ক্রাইসিসের পর এখন যদি একটা জানাতনা নির্বাচন হয় তখন তো আমরা আবার সংকটে পতিত হব, সেটা তো আমরা কেউই চাই না। তাহলে ইমিডিয়েটলি যেটা করা উচিত বা যে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে এই নির্বাচন কমিশনের এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের সক্ষমতাটা ইমপ্রুভ করা প্রয়োজন, ওই যে এনভায়রনমেন্টে তৈরি করা প্রয়োজন যাতে আসলেই একটা ক্রেডিবল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। হয়তো পারফেক্ট ইলেকশন নাই হোক, কিন্তু আপনাকে তো প্রেক্ষাপট তৈরি করতে হবে যাতে যেখানে মানুষ এত দিন পর এসে তাদের ভোটের এক্সারসাইজ করবে, এটার রেজাল্ট যদি ফিউটেল হয় সেটা তো কেউই চান না। একটা জিনিস আমাদের সবার হয়তো নোট করা উচিত যে একটা বড় রাজনৈতিক দল জামাতে ইসলাম, আপনি বা তুষার ভাই বা ওসমান হাদি ভাই, আপনারা কেউ কি বলতে পারবেন জামাতে ইসলামের একজন নারী নেত্রীর কথা যিনি জাতীয় প্রেক্ষাপটে আছেন? কেউ যদি বলতে পারেন বলেন, হয়তো জনগণ জানুক। কিন্তু তাদের নারী সংগঠন আছে, সেটা সংগঠন থাকুক, আপনি একজন নারী নেত্রীর নাম বলেন,
জামাতে ইসলামের, যেটা এই দেশের জনগণ অ্যাওয়্যার আছে, নাই। না দ্যাট ইজ এ প্রুফ আলটিমেটলি দেয়ার অ্যাপ্রোচ টু উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন এটসেট্রা। আমি কুইকলি অ্যাড করবো যেটা আমরাই একমাত্র দল যাদের একটা সুনির্দিষ্ট পলিসি আছে যে আমরা কীভাবে নারীর ক্ষমতায়ন এগুলো করতে চাই। এটা আমাদের 24 দফায় আমাদের নতুন বাংলাদেশের ইশতেহারে নাহিদ ইসলাম ঘোষণা করেছে। সেগুলো খুবই স্পেসিফিক প্রপোজালগুলো আছে, সময় হয়তো সংক্ষিপ্ত, আমি মনে করেন আমাদের নিয়োগ, পদোন্নতি ও বেতন, নারী পুরুষের কাঠামোগত বৈষম্য দূর করার কথা আমরা বলছি, নারীদের কর্মস্থলে নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিস বিস্তার বৃদ্ধির কথা আমরা বলেছি, কর্মক্ষেত্রে হয়রানি ও নির্যাতন প্রতিরোধে আইনি কাঠামোর সংস্কারের কথা আমরা বলেছি, পূর্ণ বেতনে অন্তত 6 মাস মাতৃত্বকালীন ও 1 মাস পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার কথা আমরা বলেছি, উন্নত মানের চাইল্ড কেয়ার ও বয়স্ক সেবা সার্ভিসের কথা আমরা বলেছি। কর্মদিবসের এটা সাপোর্ট করেন? এগেইন ওটা হয়তো ওনাদের অ্যাটিটিউড দেখেন, আই থিঙ্ক এটা পলিসিগতভাবে এটা আরো ডিসক্রিমিনেশন তৈরি করতে পারে। যেন একজন পুরুষ যখন আছে সে ওটা কি সমান বেতন 8 ঘন্টার বেতন কি দেওয়া হবে ওই 5 ঘন্টার কাজের জন্য, ওই প্রশ্নটা আসতে পারে। শাপলা ডিবেট না, ডিবেটটা হচ্ছে আপনার দেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কেন এত স্বেচ্ছাচারী হবে, কেন এত অনিরপেক্ষ হবে, কেন এত অদক্ষ হবে যে তারা মনে করে এই জনগণকে, আমাদেরকে নাই দেখ, জনগণকে তারা ব্যাখ্যা দেবে না তাদের যে ইনকম্পিটেন্স, যে কিভাবে কি নীতিমালার উপর ভিত্তি করে তারা আসলে রাজনৈতিক দলগুলোকে প্রতীক দেয় বা দেয় না, সেই প্রশ্নের উত্তর তারা মানে তাদের যে আমি বলি যে মগের মূল্যগিরি, ওটাই হচ্ছে তাদের আচরণ। এবং আমাদের প্রতি যে আচরণ করা হয়েছে সেটা তো জনগণ দেখছে এবং জনগণ জাজ করবে।